হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব টপ 20 জিকে কোশ্চেন অ্যান্সার নিয়ে। রেলওয়ে, এনটিপিসি, এসএসসি, এমটিএস ও জিডি কনস্টেবল এক্সাম রিলেটেড বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। জিকের ওপর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসে গিয়েছে। সেই সব প্রশ্ন বাছাই করে তোমাদের জন্য নিয়ে এসেছি, সামনে যারা এই এক্সামগুলো দিতে চলেছে। রেলওয়ে, এনটিপিসির জন্য প্রচুর শূন্যপদ খালি থাকবে, তাই তোমরা কিন্তু প্রিপারেশনটা ভালো করে এখন থেকেই নিতে থাকো। আর সামনে আরো এক্সাম আছে, ক্লার্ক, মিসলেনিয়াস, ডাব্লিউবিপি, কেপি, প্রত্যেকটি এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শুরু করছি তার আগে বলে রাখি, কম্বাইন্ড পেড ব্যাচ ফর এমটিএস, জিডি ও রেলওয়ে এক্সামের জন্য একটি যে ব্যাচ শুরু হয়েছে, সেখানে তোমাদের কোর্স ফিস থাকছে 450, অর্থাৎ ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। তার মাধ্যমে তোমরা প্রিলি এক্সাম যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তোমরা ক্লাস পেতে থাকবে। এখানে তোমরা ইংলিশ সিলেবাস যা যা রয়েছে সেগুলো কমপ্লিট ক্লাস পাবে, জিকে সিলেবাস ওয়াইজ ক্লাস পাবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থাকবে, মক টেস্ট থাকবে এবং অঙ্কের উপরেও ক্লাস থাকবে। যারা তোমরা নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। কোন ভারতীয় সর্বপ্রথম ভারতের বাইরে নৃত্য প্রদর্শন করেছিলেন? উদয় শঙ্কর, মিঠুন চক্রবর্তী, ভারতী গুপ্ত, শিবকুমার শর্মা। সর্বপ্রথম ভারতের বাইরে নৃত্য প্রদর্শন করেছিলেন উদয় শঙ্কর। উদয় শঙ্কর একজন ভারতীয় নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক ও অভিনেতা ছিলেন। তিনি ভারতীয় নৃত্যশৈলী, ভারতীয় জাতীয় নৃত্যের ইউরোপীয় থিয়েটার সমন্বয় পদ্ধতি গ্রহণের জন্য সুপরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন, হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কোনটি? কাগজ শিল্প, বয়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প না পাট শিল্প? হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প হলো পাট শিল্প। হুগলি জেলার সর্ববৃহৎ শিল্প হলো এই পাট শিল্প। 1885 সালে রিস রায় ভারতের প্রথম চটকল গড়ে ওঠে। ডান্ডি জুট ব্যারন্স ও ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি পশ্চিমবঙ্গে একযোগে প্রথম জুট মিল প্রতিষ্ঠা করেন। ভারত হলো পৃথিবীর বৃহত্তম পাট উৎপাদক দেশ, এটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর বাংলাদেশ হলো দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদক দেশ, তার মানে ভারতের পরে স্থান রয়েছে বাংলাদেশের, দেশ হিসেবে যদি ধরা হয়। পরের প্রশ্ন, মানুষের আক্কেল দাঁত ওঠে কত বছর বয়সে? 12 থেকে 15 বছর, 17 থেকে 30, 34 থেকে 40 বছর বয়স না 40 থেকে 45 বছর বয়স? মানুষের আক্কেল দাঁত ওঠে, অ্যান্সার হয়ে যাবে 17 থেকে 30 বছর বয়সের মধ্যে। আর রিলেটেড ডেটা আলোচনা করার আগে বলে রাখি, এর আগের যে সেটগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই প্লেলিস্টটা চেক করে দেখে নেবে, এবং টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাবে, কারণ প্রত্যেক দিন রাত 9টার সময় তোমাদের জন্য জিকে কুইজ রাখা হয়। খুবই ইম্পর্টেন্ট জিকে গুলো তোমাদের সঙ্গে প্রতিদিন আলোচনা করাবে 10টা পর্যন্ত, প্রায় 1 ঘন্টা উপরে তোমরা কিন্তু ক্লাসটা করতে পারবে একদম ফ্রিতে। সেখানে 100টা করে জিকের একটি পিডিএফ, জিকের একটা কুইজ থাকে, সেখানে তোমরা পেয়ে যাবে ফ্রি পিডিএফ যদি তোমরা 90+ স্কোর করতে পারো। তাহলে এটা দেখে নাও কি কি রিলেটেড আর প্রশ্ন দেখে রাখতে হবে। 17 থেকে 30 বছর বয়সের মাঝে আক্কেল দাঁত গজায়। মানুষের সব শেষে গজানো এই দাঁতের নাম কবে বা কারা এই আক্কেল দাঁত রাখেন তা জানা যায় না। বিশেষজ্ঞরা মনে করেন মানুষের জ্ঞান বুদ্ধি হওয়ার পরেই এই দাঁত গজায় বলে এই নামকরণ। বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহ, ফিরোজ শাহ তুগলক, নসরত শাহ না আলাউদ্দিন খলজি? বাংলার আকবর বলা হয় হুসেন শাহকে। মধ্যযুগে বাংলার সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক জনপ্রিয় শাসক ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ। তার আমলেই চৈতন্যদেবের আবির্ভাব ঘটে। তিনি নৃপতি তিলক, জগৎভূষণ প্রভৃতি অভিধায় ভূষিত ছিলেন। পরধর্ম সহিষ্ণুতার জন্য অনেকে তাকে বাংলার আকবর বলেও অভিহিত করেন। পরধর্ম সহিষ্ণুতার জন্য, তাহলে কি কারণে? এটা যদি রিলেটেড এরকম ভাবে তোমরা যদি মুখস্থ করে নাও তাহলে কিন্তু প্রশ্নগুলো আর ভুল হওয়ার চান্স থাকে না। পরের প্রশ্ন, নিচের কোন রোগটি রক্ত দ্বারা বাহিত? হেপাটাইটিস, কলেরা, পোলিও, আমাশয়? রক্ত দ্বারা বাহিত রোগ হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিস লিভার টিস্যুর প্রদাহজনিত একটি রোগ। ক্ষুধা, বমিভাব, ক্লান্তি, পেটে ব্যথা, ডায়রিয়া। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, সি, ডি, ই
ভাইরাসের কারণে হয়ে থাকে। হেপাটাইটিস বি মূলত যৌনবাহিত রোগ, তবে গর্ভাবস্থা বা প্রসবের সময় মা থেকে শিশুর কাছেও যেতে পারে এবং রক্তের মাধ্যমে সংক্রামিত হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো ভালো করে একটু দেখে রাখবে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ছিলেন? ভারতের বিভিন্ন ক্ষেত্রে থাকা বিভিন্ন মহিলাদের নাম খুব ভালো করে করে রাখবে। এবং ভারতের মধ্যে প্রথম কে, সে মহিলা বা পুরুষ যাই হোক না কেন, প্রথম বিভিন্ন পদে থাকা বিভিন্ন আহ, যে ব্যক্তি আছেন তাদের নামগুলো কিন্তু করে রাখবে। বিজয়লক্ষ্মী পণ্ডিত, সন্তোষ যাদব, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালনী। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত। বিজয়লক্ষ্মী পণ্ডিতের পিতা ছিলেন মতিলাল নেহেরু। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরে বিজয়লক্ষ্মী পণ্ডিত সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত নির্বাচিত হয়েছিলেন। ভারতের নির্বাচন কমিশনে কে সভাপতি হিসেবে কাজ করে? নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে কাজ করেন কে? মুখ্য নির্বাচন কমিশনার, লোকসভা স্পিকার, কেন্দ্রীয় সরকার কর্তৃক নিযুক্ত বিশেষ নির্বাচন আধিকারিক, সবচেয়ে অভিজ্ঞ নির্বাচন কমিশনার। এটার উত্তর হয়ে যাবে মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন ভারতের নির্বাচন কমিশনের সভাপতি। ভারতের একটি স্বশাসিত সংস্থা যেটি দেশটির সকল নির্বাচন পরিচালনা করে থাকে। ভারতীয় সংবিধানের 324 অনুচ্ছেদ অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন পরিচালনার ক্ষমতা স্বাধীন স্বীকৃত নির্বাচন কমিশন কর্তৃপক্ষের হাতে রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির ধারণা দেয়া হয়েছে কোন সংবিধান থেকে? আইরিশ প্রজাতন্ত্র, ভারত সরকার আইন 1935 থেকে, সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে, না মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে? এটার উত্তর হয়ে যাবে আইরিশ প্রজাতন্ত্রের সংবিধান থেকে নির্দেশমূলক নীতির ধারণা। ভারতীয় সংবিধানে 4th অধ্যায়ের এই আধিকারিকগুলিকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বলা হয়। 4th অধ্যায়ের অধিকারগুলিকে সংবিধানের 36 থেকে 51 ধারায় এই অধিকারগুলি বলবৎ করা হয়েছে। মূল সংবিধানে 13টি নির্দেশমূলক নীতি ছিল। বর্তমানে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীতে আরও 4টি নির্দেশমূলক নীতি সংযুক্ত হয়। বর্তমানে রয়েছে 17টি নির্দেশমূলক নীতি। আয়ারল্যান্ড থেকে এর ধারণা নেওয়া হয়েছে। এটাও দেখে রাখবে কোথা থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড। পরের প্রশ্ন, কয়লার একটি উপজাত দ্রব্য কি? কয়লার একটি উপজাত দ্রব্য হলো প্যারাফিন, গ্যাসোলিন, অ্যামোনিয়া, না ন্যাফথা? কয়লার উপজাত দ্রব্যের নাম অ্যামোনিয়া। কয়লার উপজাত দ্রব্য আর কি আছে? আলকাতরা আছে। ভারতে বিটুমিনাস কয়লা বেশি পাওয়া যায়। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রাচীনতম কয়লা খনি কোথায় আছে? রানীগঞ্জে। আর কোল ইন্ডিয়ার সদর দপ্তর হলো কলকাতা। একটা প্রশ্নের মধ্যে থেকে কিন্তু তোমরা রিলেটেড বিভিন্ন প্রশ্ন বের করে করে অনেকগুলো কিন্তু প্রশ্ন রেডি করে নিতে পারো। এভাবে যদি তোমরা মুখস্থ করো একটার সাথে একটা রিলেটেড, তাহলে অনেকটা সহজ হয়ে যাবে তোমাদের এই জিকেটা মুখস্থ করে রাখার। তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্ন। পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির? ক্রান্তীয় সাভানা প্রকৃতির, ক্রান্তীয় উষ্ণ মরু, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, না কোনোটিই নয়? পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির হয়। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর যাওয়ার ফলে পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, অর্থাৎ শীতের চেয়ে গরমের এর প্রভাব বেশি হয়। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? দীর্ঘতম হিমবাহ সিয়াচেন, বল্টারু, বিয়াফো, না হিসপার? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ। এটি কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। এই হিমবাহের দৈর্ঘ্য হচ্ছে 76 কিমি। পরের প্রশ্ন, ইয়াওসাং উৎসব কোন রাজ্যে পালিত হয়? ইয়াওসাং উৎসবটি মিজোরাম, মেঘালয়, মণিপুর, না সিকিম? এই উৎসবটি পালিত হয় মণিপুরে। মণিপুর স্টেটের একটি উৎসব। এটি হোলির বসন্ত উৎসব যা মণিপুর রাজ্যের মেইতি উপজাতি দ্বারা পালিত হয়। এটি 6 দিন ধরে চলতে থাকে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান সংশোধনের কতগুলি পদ্ধতি রয়েছে? সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি, দুটি, তিনটি, না চারটি? সংবিধান সংশোধনে 3টি পদ্ধতি রয়েছে। অ্যান্সার হয়ে যাবে 3টি। এবার দেখে নাও 3টি পদ্ধতি কি কি। সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধন, সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধন, এবং তৃতীয় হচ্ছে সংসদের একটি বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধন ও অন্তত অর্ধেক রাজ্য বিধানসভার অনুমোদন। এই 3 রকম পদ্ধতির দ্বারা সংবিধান সংশোধন করা হয়ে থাকে। পরের প্রশ্ন,
ভারতে মোট কয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে? 7টি, 17টি, 12টি, 37টি। দেখো ইকোনমিক্স এর উপরে কিন্তু প্রশ্ন আসবে, তাই তোমরা ইকোনমিক্স কিন্তু একদমই বাদ দিয়ে যাবে না। এটার অ্যান্সার হয়ে যাবে 12টি। সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির নাম দেখে নাও: এসবিআই ব্যাংক, পিএনবি, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইউবিআই, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাংক। এই হচ্ছে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংকের নাম। পরের প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানে কতগুলি জরুরি অবস্থার কথা বলা হয়েছে? 1টি, 2টি, 3টি না 4টি? জরুরি অবস্থার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে 3টি। সেগুলি হচ্ছে জরুরি বা আপাতকালীন অবস্থা, যেটা রয়েছে 352 নম্বর ধারায়; অঙ্গরাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা, যেটা 356 নম্বর ধারায়; আর্থিক সংকট অবস্থা ঘোষণা করা হয় 360 নম্বর ধারাতে। নেক্সট প্রশ্ন, কলকাতা, বোম্বে ও মাদ্রাজে কবে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? 1919 সালে, 1865 সালে, 1985 সালে, 1941 সালে? কলকাতা, বোম্বে ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1865 সালে। 1865 সালে এই হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। কলকাতা, বোম্বে ও মাদ্রাজ এই তিনটি হাইকোর্ট ভারতের ভাইসরয় স্যার জন লরেন্সের সময়। এছাড়া 1865 সালে ভারত ও ইউরোপের মধ্যে যোগাযোগের জন্য টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে ওঠে। 1865 সালে পাঞ্জাব ও অযোধ্যায় টেন্যান্সি অ্যাক্ট জারি করা হয়। এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরের প্রশ্ন, এই হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? আর.সি. মজুমদার, রমিলা থাপার, ভিনসেন্ট স্মিথ, ডি.ডি. কৌশাম্বী। এই হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি আর.সি. মজুমদারের লেখা। অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার আর.সি. মজুমদার নামেই পরিচিত। তিনি 1936 থেকে 1942 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। প্রাচীন ভারতের ইতিহাসের উপর অনেক কাজ করেছেন তিনি। পরের প্রশ্ন, কার শাসনকালে মথুরা শিল্প চরম উৎকর্ষে উন্নীত হয়েছিল? হর্ষবর্ধন, অশোক, কনিষ্ক, চন্দ্রগুপ্ত মৌর্য। মথুরা শিল্প চরম উৎকর্ষে উন্নীত হয়েছিল কনিষ্কের শাসনকালে। কনিষ্ক একজন কুষাণ সম্রাট ছিলেন, যিনি তার সামরিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক কার্যকলাপের জন্য বিখ্যাত ছিলেন। পুরুষপুর, মথুরা এই রাজ্যের রাজধানী ছিল। বৌদ্ধ ধর্মের প্রতি তিনি পৃষ্ঠপোষকও ছিলেন এই কনিষ্ক। নেক্সট প্রশ্ন, গাছের বয়স গণনা করা হয় গাছটির উচ্চতা মেপে, পরিধি মেপে, নির্যাস বিশ্লেষণ করে, গাছের গুড়ির কোনো অংশের বার্ষিক বৃদ্ধির বলয় গণনা করে। গাছের বয়স গণনা করা হয় গাছের গুড়ির কোনো অংশের বার্ষিক বৃদ্ধির বলয় গণনা করে। এটা অ্যান্সার হয়ে যাবে। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি? ক্রেস্কোগ্রাফ। এটি আবিষ্কার করেন স্যার জগদীশ চন্দ্র বসু। এছাড়াও বর্ষ গণনার মাধ্যমেও গাছের বয়স নির্ধারণ করা যায়। তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। আজকের শেষ প্রশ্ন, কোন বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হন? প্রীতিলতা ওয়াদ্দেদার, সরোজিনী নাইডু, সুচেতা কৃপালনী, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। এটার অ্যান্সার হয়ে যাবে, স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ হন প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। 1932 সালে 23শে সেপ্টেম্বর প্রীতিলতা ওয়াদ্দেদার পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দেন। ব্রিটিশ পুলিশের কাছে ধরা পড়বার পূর্বে তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভালো করে মনে রাখবে। প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামী বাঙালি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পরে ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।